আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জৈব রসায়ন অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমার আলোচনা। সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হলো অ্যামিন। অর্থাৎ এখান থেকে তোমাদের প্রয়োগ, উচ্চতর দক্ষতা বা অনুধাবনমূলক একটা না একটা প্রশ্ন এসেই থাকে। তো এই গুরুত্বপূর্ণ টপিকসটাতে আবার যে সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া বা গুরুত্বপূর্ণ যে সকল অংশ আছে সেগুলোকে নিয়ে আজকে আমার ক্লাসটা সাজিয়েছে। তো শুরুতে আসা যাক অ্যামিনের পরিচয়। তাহলে আমরা অ্যামিনকে না চিনলেও অবশ্যই অ্যামোনিয়াকে চিনি, যেটা আমরা সেই এসএসসি থেকেই যার সাথে আমরা পরিচিত। তাহলে অ্যামোনিয়া থেকে যখন আমরা এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তাহলে অ্যালকাইল মূলকের পরিচয় তো তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে মূলকটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। আর যদি আমরা বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি, যে মূলকটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক। তো অ্যারাইল মূলককে সংক্ষেপে আমি এভাবে লিখতে পারি এ আর দিয়ে। তাহলে অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগগুলো উৎপন্ন হবে সেগুলোকে বলা হবে অ্যামিন। তাহলে দেখো, আমি যদি এখানে একটা হাইড্রোজেন পরমাণুকে একটা অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তাহলে এখানে কি হবে আর NH2। অথবা একটা হাইড্রোজেনকে যদি একটা অ্যারাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তখন সেটা হবে ArNH2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুগুলো প্রতিস্থাপিত হওয়ার পরে যে যৌগ উৎপন্ন হচ্ছে সেগুলোই হচ্ছে অ্যামিন। তো অ্যামিনের মধ্যে আবার দেখো, একটা তো হচ্ছে অ্যালকাইল মূলক আর একটা হচ্ছে অ্যারাইল মূলক। ঠিক আছে, তো অ্যালকাইল মূলক সাধারণত অ্যালকেন থেকে পাওয়া যায় বলে আমরা বলতে পারি এই অ্যামিনটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন, এবং অ্যারাইল মূলকটা মূলত অ্যারোমেটিক যৌগ থেকে পাওয়া যায় বলে এগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিন। তাহলে আমার প্রথমটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন আর পরেরটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। সেই হিসেবে আমি অ্যামিনগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগের নাম হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। ঠিক আছে, তাহলে এখন আসা যাক অ্যামিনের শ্রেণীবিভাগ। তাহলে অ্যামিনগুলোকে মূলত তাদের অ্যালকাইল মূলক যুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কয়টা অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে সেটার উপর ভিত্তি করে অ্যামিনগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা অ্যালফেটিক অ্যামিন হোক বা অ্যারোমেটিক অ্যামিন হোক, দুইটাকেই আমরা অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করতে পারি। তো এই তিনটা ভাগকে দেওয়া এভাবে নাম দেওয়া হয় প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন। অর্থাৎ এগুলোকে আমরা এভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন হিসেবেও লিখতে পারি। তাহলে দেখো 1 ডিগ্রি অ্যামিনে কি হবে, আমি যে প্রথম প্রস্তুতিটা দেখেছিলাম RNH2, তাহলে দেখো তো এক্ষেত্রে অ্যামিনো মূলকের পাশে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। এরপর দেখো, যদি আমি এই অ্যামোনিয়া থেকে দুইটা হাইড্রোজেনকে দুইটা অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তাহলে পাবো সেকেন্ডারি অ্যামিন। তাহলে সেকেন্ডারি অ্যামিনের সংকেত হচ্ছে R2NH। আবার যদি অ্যামোনিয়া থেকে তিনটা হাইড্রোজেন পরমাণুকে তিনটা অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তাহলে যে অ্যামিনটা পাবো তার নাম হচ্ছে টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তাহলে আমি এখানে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন, সেজন্য এখানে সবগুলোতে আর বসিয়েছি। আর যদি অ্যারোমেটিক অ্যামিন দেখাতে হয়, তাহলে আমাকে পাশে AR লিখতে হবে, অর্থাৎ এটার মতো করে আমরা AR লিখব। ঠিক আছে, তাহলে এখন আসা যাক অ্যামিনের প্রস্তুতি। তো অ্যামিনের অনেকগুলো প্রস্তুতি আছে, তার মধ্যে আমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে যে বিক্রিয়াগুলো দেওয়া হয় আমি মূলত সেগুলোই আলোচনা করছি। তো প্রথমে আসা যাক নাইট্রাইলের বিজারণ। তাহলে নাইট্রাইল বলতে মূলত বোঝায় CN মূলক, অর্থাৎ সায়ানাইড। এই সায়ানাইডটা যখন কোনো একটা অ্যালকাইল মূলকের সঙ্গে যুক্ত হয় তখন তার নাম হয় নাইট্রাইল। ঠিক আছে, যদি এই সায়ানাইডটা কোনো অজৈব পরমাণুর সঙ্গে গিয়ে যদি যুক্ত হতো, অর্থাৎ কার্বন ছাড়া ভিন্ন কোনো পরমাণুর সঙ্গে গিয়ে যদি যুক্ত হতো, তখন আমরা সেটাকে সায়ানাইড হিসেবে পড়তাম। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে সেটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের সঙ্গে যেহেতু যুক্ত, সেজন্য এর নাম হচ্ছে নাইট্রাইল। কাজে আমরা নাইট্রাইলকে যখন বিজারিত করব, তো তোমরা নিশ্চয়ই জানো যে বিজারিত করার জন্য বিজারক দিতে হয়। তাহলে অনেকগুলো বিজারক আছে, তার মধ্যে আমি এক্ষেত্রে ব্যবহার করেছি লিথিয়াম অ্যালুমিনো টেট্রাহাইড্রেট নামক একটা শক্তিশালী বিজারক। তাহলে যখন আমরা অ্যালকেন নাইট্রাইলকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে তার সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যোগ করব, তখন দেখা যায় এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে 4 মোল জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে। এবং এই 4 মোল জাইমান হাইড্রোজেন
আমাদের নাইট্রাইলকে বিজারিত করে অ্যামিনে পরিণত করবে। তাহলে যখন এই বিজারণ বিক্রিয়াটা চলে তখন কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে যে দুইটা পাই বন্ধন থাকে সেই দুইটা পাই বন্ধনই ভেঙে যায়। এবং দেখো যখন পাই বন্ধন ভেঙে যাবে তখন কার্বন এবং নাইট্রোজেন দুজনেরই দুইটা করে হাত মুক্ত হয় এবং সেই দুইটা হাতে দুইটা করে হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়, যে কারণে উৎপন্ন অ্যামিনের সংকেতটা হবে CH3CH2NH2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যামিন। এরপর দেখো আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে নাইট্রো যৌগের বিজারণ। তা সেই নাইট্রো যৌগগুলো আমাদের হতে পারে নাইট্রোঅ্যালকেন অথবা নাইট্রোবেনজিন। ঠিক আছে, তাহলে আমি দেখো প্রথমত নাইট্রোঅ্যালকেন দেখিয়েছে, তো নাইট্রোঅ্যালকেনের মধ্যে আমি যে অ্যালকাইল মূলক যেটা দিয়েছি সেটা হচ্ছে মিথাইল মূলক, সেজন্য এটার নাম হচ্ছে নাইট্রোমিথেন। তার নাইট্রোমিথেনকে যদি আমি বিজারিত করি তাহলে এক্ষেত্রে বিজারক হিসেবে ব্যবহার করেছে টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে এদের বিক্রিয়ায় জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয় এবং জাইমান হাইড্রোজেন দ্বারা এই নাইট্রো যৌগ বিজারিত হয়। তাহলে বিজারণ বিক্রিয়া তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিজেন অপসারিত হয় এবং হাইড্রোজেন যুক্ত হয়। সেজন্য এখানে যেহেতু দুইটা অক্সিজেন আছে, কাজে এই দুইটা অক্সিজেনকে নেওয়ার জন্য চারটা হাইড্রোজেন লাগবে। তাহলে এখান থেকে চারটা হাইড্রোজেন দুইটা অক্সিজেনকে নিয়ে 2 মোল পানি উৎপন্ন করবে এবং বাকি যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেন এখানকার নাইট্রোজেনের সঙ্গে গিয়ে যুক্ত হবে এবং অ্যামিন উৎপন্ন করবে। তাহলে এখানে যে অ্যামিনটা লিখেছি সেটা হচ্ছে মিথাইল অ্যামিন। অথবা তোমরা এভাবেও অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করতে পারো যদি তুমি নাইট্রোবেনজিন নাও। নাইট্রোবেনজিনকে যখন টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিজারিত করবে তখন ওই একই বিক্রিয়ায় আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারবো এবং এই বিক্রিয়াটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ উদ্দীপকে এই বিক্রিয়াটা প্রায় সময় দেওয়া হয়। এরপর আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান বলার তার কারণ হচ্ছে হফম্যান নামক একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছেন, এবং ডিগ্রেডেশন বলার কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা বিক্রিয়ক অ্যামাইডের মধ্যে যতগুলো কার্বন ব্যবহার করব উৎপন্ন অ্যামিনে কার্বন সংখ্যা তার চেয়ে একটা কমে যাবে, সেজন্য এটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হচ্ছে। তাহলে দেখো এই বিক্রিয়াটা হচ্ছে যখন আমরা অ্যামাইডকে ক্ষার এবং হ্যালোজেন সহ উত্তপ্ত করব তখন সেক্ষেত্রে অ্যামাইডের যে সিইউ মূলকটা আছে সেই সিইউ মূলকটা অপসারিত হবে এবং সিইউ মূলক অপসারিত হয়ে প্রাইমারি অ্যামিন বা মিথাইল অ্যামিন উৎপন্ন হচ্ছে এবং বাকি যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে দেখো এখানে যেহেতু দুইটা ব্রোমিন লিখেছে তাহলে দুইটা ব্রোমিন দুইটা পটাশিয়ামের সাথে মিলে 2 মোল পটাশিয়াম ব্রোমাইড হবে এবং এখানে সিইউ মূলকটা দেখো এখানে দুইটা পটাশিয়াম বাকি আছে, সেই দুইটা পটাশিয়াম এখানকার সিইউ এবং এখানকার দুইটা অক্সিজেন সহ পটাশিয়াম কার্বনেট উৎপন্ন করবে, তাহলে এখানে বাকি থাকবে 2 মোল পানি। তার 2 মোল পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এক্ষেত্রে মিথাইল অ্যামিন। ঠিক আছে, তোমরা বাকিগুলো পারলে লিখবে, না পারলে লেখার প্রয়োজন নেই, এর মধ্যে গুরুত্বপূর্ণ অথবা প্রধান যে উৎপাদ সেটা লিখলেই হবে। তাহলে আমরা অ্যারোমেটিক অ্যামাইডকে নিয়েও যদি একই বিক্রিয়া ঘটায় তাহলে সেক্ষেত্রেও দেখবো যে সিও মূলকটা অপসারিত হবে, অ্যামিনো মূলকটা বেনজিন রিংয়ের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন উৎপন্ন করবে এবং বাকি উৎপাদগুলো আগের মতো একই থাকবে। ঠিক আছে, যেহেতু এই বিক্রিয়ায় অ্যামাইডের চেয়ে অ্যামিনে কার্বন সংখ্যা একটা কমে যায় সেজন্য এই বিক্রিয়াটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। এখন এই অ্যামিন থেকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে অ্যামিনগুলোর ক্ষারধর্মের তুলনা। তো এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি। তা দেখো প্রথমেই লিখলাম যে অ্যামোনিয়া ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন? তাহলে আমাদের অম্লক্ষারক যে মতবাদগুলো আমরা পড়েছিলাম তার মধ্যে একটা মতবাদ ছিল লুইস মতবাদ। তার লুইস মতবাদ অনুসারে ছিল যে সকল যৌগ অন্য কোনো পদার্থকে একজোড়া ইলেকট্রন দান করতে পারে তারাই হচ্ছে ক্ষার। তাহলে এক্ষেত্রে দেখো অ্যামোনিয়ার গঠনের মধ্যে নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, কাজেই এই নাইট্রোজেনের আশেপাশে যখন কোনো একটা অভাবী আয়ন, যেমন আমি এক্ষেত্রে লিখলাম অভাবী একটা হাইড্রোজেন আয়ন, তাহলে সেই অভাবী হাইড্রোজেন আয়ন যখন নাইট্রোজেনের এই যে অ্যামোনিয়ার কাছাকাছি যায় তখন সেই নাইট্রোজেন তার এই মুক্তজোড় ইলেকট্রন এই হাইড্রোজেন আয়নকে শেয়ার করে অথবা হাইড্রোজেন আয়নকে দান করে। যেহেতু সে একজোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে দান করছে তাই আমরা বলতে পারি অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। ঠিক আছে, তাহলে এরপর আসা যাক মিথাইল অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে তীব্র ক্ষারধর্মী, এটার ব্যাখ্যা। তাহলে অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন সেটা একটু আগে ব্যাখ্যা করেছি। এখন আসা যাক মিথাইল অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী কেন। এখন এই ক্ষেত্রে দেখো মিথাইল অ্যামিনের মধ্যে অ্যামিনো মূলকে নাইট্রোজেনের একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, কাজেই নাইট্রোজেন তার এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কোনো একটা অভাবী হাইড্রোজেন আয়নকে
গ্রহণ করতে পারে, অর্থাৎ একটা হাইড্রোজেন আয়নকে সে তার এই মুক্তজোড় ইলেকট্রনগুলো দান করতে পারে। সেজন্য আমরা বলতে পারি মিথাইল অ্যামিনো ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়াও ক্ষারধর্মী, মিথাইল অ্যামিনো ক্ষারধর্মী। কিন্তু দুজনের মধ্যে যদি আমরা ক্ষারধর্মী তুলনা করতে যাই তাহলে দেখব এই ক্ষেত্রে অ্যামোনিয়াতে নাইট্রোজেন শুধুমাত্র তার যে নিজস্ব মুক্তজোড় ইলেকট্রন ছিল সেগুলোই সে কোনো অভাবী আয়নকে দান করতে পারে। কিন্তু এক্ষেত্রে মিথাইল অ্যামিনোর ক্ষেত্রে দেখো নাইট্রোজেন অ্যামিনো মূলকের যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন তার নিজস্ব মুক্তজোড় ইলেকট্রনও দান করতে পারে, প্লাস তার সাথে একটা ধনাত্মক আবেশধর্মী মিথাইল মূলকও যুক্ত আছে। তো আমরা জানি মিথাইল মূলকগুলো হচ্ছে মূলত ধনাত্মক আবেশধর্মী, অর্থাৎ এরা যার সঙ্গে যুক্ত হয় তাকে কিছু ইলেকট্রন জোড় শেয়ার করে। যেমন এই মিথাইল মূলকটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে বলে সে নাইট্রোজেনকে কিছু তার যে বন্ধনজোড় ইলেকট্রন সে বন্ধনজোড় ইলেকট্রনগুলো শেয়ার করে। তো শেয়ার করার কারণে এই নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব অ্যামোনিয়ার যে নাইট্রোজেন আছে তার তুলনায় বেশি হয়ে বা বেড়ে যায়। সেজন্য আমরা বলতে পারি এখানকার নাইট্রোজেন যে পরিমাণ ইলেকট্রন দান করতে পারে মিথাইল অ্যামিনের নাইট্রোজেন তার চেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন দান করতে পারে। সেজন্য মিথাইল অ্যামিনের ক্ষারধর্ম অ্যামোনিয়ার চেয়ে বেশি। ঠিক আছে, অথবা এটাকে আমি এভাবেও বলতে পারি, যেহেতু আমাদের সামনেই ঈদ এবং ঈদের সময় আমরা জানি যে আমরা লোকজনকে সাধারণত অভাবী যে সকল লোকজন আছে তাদেরকে আমরা জাকাত দিয়ে থাকি। তাহলে এখন ধরো অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা পরমাণু, সে তার নিজস্ব ইলেকট্রনগুলোই শুধু অন্যকে দান করতে পারে, অর্থাৎ সে তার শুধু নিজস্ব টাকাই অন্যকে দান করতে পারবে। সেজন্য সে যতটুকু জাকাত দিতে পারবে। এক্ষেত্রে দেখো মিথাইল অ্যামিনের মধ্যে নাইট্রোজেন তার নিজস্ব ইলেকট্রন দিতে পারছে, প্লাস মিথাইল মূলক থেকে সে কিছু ইলেকট্রন পাচ্ছে, যে কারণে সে আরো বেশি পরিমাণে লোককে জাকাত দিতে পারবে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে যত বেশি পরিমাণে অভাবী লোককে সহায়তা করতে পারবে তার ক্ষারধর্ম তত বেশি। সেজন্য এখানে অ্যামোনিয়ার তুলনায় মিথাইল অ্যামিনের ক্ষারধর্ম বেশি হয়। এরপর আসা যাক 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে ক্ষারধর্মিতার তুলনা, অর্থাৎ এদের মধ্যে কে বেশি ক্ষারধর্মী। তাহলে আমি একটু আগে আলোচনা করেছিলাম যে মিথাইল অ্যামিনের ক্ষারধর্ম অ্যামোনিয়ার চেয়ে বেশি। এখন দেখো মিথাইল অ্যামিনের তুলনায় যে আমি যদি ডাইমিথাইল অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন যদি দেখি, যে 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে দেখো নাইট্রোজেন তার নিজস্ব মুক্তজোড় ইলেকট্রন অন্য কাউকে সহায়তা করতে পারে, অথবা এবং তার সঙ্গে কি আছে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, দুইটা মিথাইল মূলক যুক্ত থাকার কারণে এই দুইটা মিথাইল মূলকও নাইট্রোজেনকে তার ধনাত্মক আবেশধর্মিতার কারণে কিছু ইলেকট্রন সরবরাহ করে, যে কারণে এই নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যে নাইট্রোজেন আছে তার তুলনায় বেশি হয়। সেই কারণে এই নাইট্রোজেন আরো বেশি পরিমাণে অভাবী আয়নকে ইলেকট্রন দান করতে পারে। সেই কারণে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি অ্যামিনের চেয়ে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা বেশি। ঠিক আছে, আবার দেখো এক্ষেত্রে যদি আমি 3 ডিগ্রি অ্যামিন লিখি, যে 3 ডিগ্রি অ্যামিনের বেলা দেখো নাইট্রোজেন তার নিজস্ব মুক্তজোড় ইলেকট্রন দিতে পারছে, প্লাস তিনটা অ্যালকাইল মূলক থেকে ধনাত্মক আবেশধর্মিতার কারণে সে 3 পাশ থেকে ইলেকট্রন যোগান পাচ্ছে। সেজন্য তার মধ্যে এই নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। তাই আমরা বলতে পারি এটা সবচেয়ে বেশি পরিমাণ অভাবী আয়নকে ইলেকট্রন দান করতে পারবে। তাই 3 ডিগ্রি অ্যামিন বা ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে ট্রাইমিথাইল অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা 2 ডিগ্রি অ্যামিনের তুলনায় কম হয়। এটার কারণ হচ্ছে দেখো তোমরা নিশ্চয়ই স্টেরিক প্রভাবটা পড়ছিলা বা স্টেরিক বাধাটা নিশ্চয় পড়েছিলা। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই নাইট্রোজেন সে যদিও 3 পাশ থেকে তিনটে অ্যালকাইল মূলক দিয়ে 3 পাশ থেকে তিনটে অ্যালকাইল মূলক দিয়ে আবৃত আছে বা আবদ্ধ আছে, এবং তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব যদিও বেশি, কিন্তু অভাবী আয়নগুলো সহজে এই নাইট্রোজেনের আশেপাশে আসতে পারে না, কারণ এই তিনটে অ্যালকাইল মূলক এই নাইট্রোজেনকে 3 পাশ থেকে ঘিরে রাখে। তো ঘিরে রাখার কারণে অভাবী হাইড্রোজেন আয়নগুলো এই নাইট্রোজেনের আশেপাশে আসতে পারে না বলে আমরা বলতে পারি যে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা 2 ডিগ্রি অ্যামিনের তুলনায় কম হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি আমি বলতে পারি 2 ডিগ্রি অ্যামিনের। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি, এরপর হবে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা এবং সবশেষে হবে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা। তাহলে সেটাকে আমি এভাবে ব্যাখ্যা করতে পারি 213। মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখতে পারো যে একটা সংখ্যা 213, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি, এরপর 1 ডিগ্রি এবং সবশেষে 3 ডিগ্রি। ঠিক আছে, তো এই ঘটনাটাকে একটু এভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো
এই নাইট্রোজেন শুধু একজন থেকে ইলেকট্রন পাচ্ছে। যেমন ধরো তুমি এই নাইট্রোজেনকে তুমি নিজেকে নিজেকে যদি নাইট্রোজেন পরমাণু হিসেবে কল্পনা করো, তুমি তোমার নিজস্ব টাকাও দিতে পারছো, প্লাস যদি তোমার একজন বড় ভাই থাকে বা একজন বডিগার্ড যদি থাকে, তাহলে তুমি তার কাছ থেকেও কিছু ইলেকট্রন যোগান পাচ্ছ, যে কারণে তুমি আরো বেশি পরিমাণে লোককে ইলেকট্রন দান করতে পারবে, সেজন্য তোমার খারদমিতা বেশি হবে। 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে দেখো এর তুলনায় যেহেতু দুইটা অ্যালকাইল মূলক আছে, অর্থাৎ দুইটা অ্যালকাইল মূলক থেকে যেহেতু সে দুদিক থেকে যেহেতু সে ইলেকট্রন পাচ্ছে, সেজন্য আমরা বলতে পারি এই 2 ডিগ্রি অ্যামিনের যে নাইট্রোজেন পরমাণু আছে তার ইলেকট্রন ঘনত্ব 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় বেশি, সেজন্য এর খারদমিতা 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় বেশি হবে। ঠিক আছে, তাহলে এরপর আসা যাক অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিন এবং মিথাইল অ্যামিনের মধ্যে কোনটি বেশি ক্ষারধর্মী। তাহলে অ্যানিলিন মিথাইল অ্যামিন ক্ষারধর্মী কেন সেটা ব্যাখ্যা করেছি। এখন আসা যাক অ্যানিলিন ক্ষারধর্মী কেন। তাহলে অ্যানিলিনের মধ্যে দেখো নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, সেজন্য সেও অভাবী হাইড্রোজেন আয়নকে তার এই মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করতে পারে বলে আমরা বলতে পারি এক্ষেত্রে অ্যানিলিনও ক্ষারধর্মী। কিন্তু দেখা যায় যে আমরা যখন অর্থপ্যারা নির্দেশকগুলো পড়েছিলাম তখন সেক্ষেত্রে দেখেছিলাম যে অ্যানিলিনের যে নাইট্রোজেন পরমাণু তার মুক্তজোড় ইলেকট্রনগুলো বেনজিন বলয়ে শেয়ার করে দেয়। তো বেনজিন বলয়ে শেয়ার করে দেওয়ার কারণে বেনজিন বলয়ের মধ্যে রেজোনেন্স ঘটেছিল এবং রেজোনেন্স ঘটার কারণে বলয়ের স্থায়িত্ব বেড়ে গেছিল। অর্থাৎ এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু তার এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কোনো অভাবী আয়নকে দেওয়ার চেয়েও নিজের পরিবারের মধ্যেই শেয়ার করে, কারণ নিজের পরিবারের মধ্যে যদি সে শেয়ার করে তখন পরিবারের মধ্যে স্থায়িত্ব বেড়ে যায়। সে কারণে তার এই মুক্তজোড় ইলেকট্রনগুলো ওই যে মিথাইল অ্যামিনের মতো, মিথাইল অ্যামিনের মধ্যে যে নাইট্রোজেন আছে তার মতো অতটা সহজপ্রাপ্য বা সহজলভ্য থাকে না বলে আমরা বলতে পারি যে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো দিয়ে যে সহজে সে কোনো অভাবী প্রোটনকে গ্রহণ করতে পারবে না। তাই অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারদমিতা অ্যালিফেটিক অ্যামিন বা মিথাইল অ্যামিনের তুলনায় কম হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ক্ষারদমিতার দিক থেকে মিথাইল অ্যামিন বেশি ক্ষারধর্মী। এরপর সর্বশেষ যে টপিকসটা আছে অ্যানিলিনের অ্যামিনোমূলক, যদিও এটা অর্থপ্যারা নির্দেশক, কিন্তু নাইট্রেশন বিক্রিয়ায় মেটা উৎপাদ গঠিত হয় কেন। তাহলে আমরা এর আগে অ্যামিনোমূলকটা কেন অর্থপ্যারা নির্দেশক সেটা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। তাহলে আজকে আসা যাক যে নাইট্রেশন বিক্রিয়া এটা মেটা উৎপাদ গঠন করে কেন। তাহলে দেখো আমি এক্ষেত্রে রিয়াকশনটা লিখেছি যে অ্যানিলিনের সাথে যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তখন মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। যদিও অ্যামিনোমূলকটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অর্থনাইট্রো অ্যানিলিন বা প্যারানাইট্রো অ্যানিলিন পাওয়ার কথা হলেও আমরা পাচ্ছি মেটানাইট্রো অ্যানিলিন। এটার কারণ হচ্ছে দেখো এক্ষেত্রে আমরা যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করছি সেটা হচ্ছে কি তীব্র অম্লধর্মী, আর এক্ষেত্রে অ্যামিনোমূলকটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে অ্যাসিড এবং ক্ষার এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে, অর্থাৎ এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড যে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে সেই হাইড্রোজেন আয়ন অ্যানিলিনের যে নাইট্রোজেন আছে তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ওই হাইড্রোজেন আয়নকে সে গ্রহণ করে, হাইড্রোজেন আয়নকে গ্রহণ করার কারণে এ ধরনের একটা আয়ন গঠিত হয়। দেখো এই হাইড্রোজেন আয়ন যখন এই অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুর সঙ্গে গিয়ে যখন যুক্ত হয় তখন এভাবে একটা অ্যানিলিনিয়াম আয়ন উৎপন্ন হয়, এবং এই অ্যানিলিনিয়াম আয়নে দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের উপর একটা প্লাস আয়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। কাজেই নাইট্রোজেন যেহেতু এক্ষেত্রে ইলেকট্রন ঘাটতিতে পড়ে, কাজে তার এই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য সে বেনজিন বলয় থেকে পাই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসে। অর্থাৎ যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মতার মান কার্বনের চেয়ে বেশি, তাই এখানকার কার্বন কার্বন যে পাই বন্ধন ছিল সেই পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে নাইট্রোজেন নিজের দিকে টেনে নিয়ে আসে, যে কারণে বলয়ের মধ্যে তখন ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে যায়। তোমরা মেটা নির্দেশকগুলো যেভাবে দেখিয়েছিল এখানেও সে একইভাবে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। তোমরা রেজোনেন্স চিত্র দিয়ে সেটাকে ব্যাখ্যা করবে যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়, এবং অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হওয়ায় এক্ষেত্রে যে নাইট্রো NO2 প্লাস অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন যেটা থাকে ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফাইলটা এই বলয়ের প্রতি আরো এরকম একটা আকৃষ্ট হয় না, এবং তুলনামূলকভাবে যেহেতু মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি তাই নাইট্রোনিয়াম আয়ন যেটা NO2 প্লাস সেটা মূলত মেটা কার্বনে গিয়েই যুক্ত হয়, এবং এই কারণে আমরা মেটা উৎপাদ পাই। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে তোমরা আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো নিজেরা পড়ে নিবে, এবং যদি কোথাও সমস্যা পড়ো তাহলে আমাকে অবশ্যই নক করবে। তোমরা ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ।